বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনলাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, এবং তিনি বিশ্ব মিডিয়ার কাছে তার বক্তব্য তুলে ধরলেন। গত 2 বছরের মধ্যে আজকের যে বক্তব্য সেটি অনেক পরিষ্কার করেই তিনি উল্লেখ করেছেন, বার্তা দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন যাই থাকুক। আগে বিভিন্ন গণমাধ্যমে যে সাক্ষাৎকারে যেগুলো বলেছেন সেইগুলো সব মিলিয়ে তিনি একেবারেই কংক্রিট একটা তার ডিসিশন তিনি জানিয়ে দিলেন। কিন্তু এই যে তিনি যে বার্তা দিলেন, এই বার্তার ভেতরে কি আছে, কিংবা বাংলাদেশের মানুষ কি বার্তা পেল, সরকার কি বার্তা পেল, সবকিছু নিয়ে বিশ্লেষণ শুনবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত আছেন যিনি 2024-এর 5ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কারাবন্দী হয়েছিলেন। আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইনের অধ্যাপক প্রফেসর শেখ হাফিজুর রহমান কার্জন। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি শুনছেন আশা করি। হ্যাঁ, তৌফিক মারুফ ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে আমার শুভকামনা। তো জি, আমি শুরুতে একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি আশা করছি এবং নিশ্চিত যে আপনিও শেখ হাসিনার বক্তব্য শুনেছেন। ওইখানে সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, আরো অনেকেই দিয়েছেন, সেই বিষয়ে যাব না। শেখ হাসিনা যে বক্তব্যটা আজকে দিলেন, আমি একটু গভীর বিশ্লেষণে যাওয়ার আগে আপনি কি বার্তা পেলেন সেইটুকু আগে একটু শুনতে চাই। হ্যাঁ, আমি খুব মনোযোগ দিয়ে আমি অনুষ্ঠানটা পুরোটাই দেখেছি। যদিও সরকারি একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আপনার যেটা হয় যে সরকার নিষেধাজ্ঞা দিয়ে যেটা হয়েছে, মানে এটা আরো বেশি লোকজন দেখেছে। সরকারি নিষেধাজ্ঞা দেওয়ার যেটা উদ্দেশ্য ছিল যে লোকজন যেত এটা কম দেখে, এবং যেটা ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। তারপরে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রীর সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তার ফেসবুক পেজ থেকেও লক্ষ লক্ষ লোক দেখেছেন, এবং বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে আপনার সংবাদ মাধ্যম সেটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে প্রচার করেছে। এবং আমি আসলে এটা বাংলাদেশে গণতন্ত্র মানে নানা সময় আমরা বলি যে খুব শক্তিশালী হচ্ছে না, নাজুক গণতন্ত্র নাজুকই থেকে যাচ্ছে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন লন্ডনে ছিলেন, তার বক্তব্যের ব্যাপারেও এরকম নিষেধাজ্ঞা দেওয়া হতো। হ্যাঁ, এবং আরেকটা ভিন্ন প্রেক্ষাপটে বঙ্গবন্ধু কন্যার যে আপনার ওনার বক্তব্য নিয়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হলো, মানে এই প্রোগ্রামটা নিয়ে, সেইটা আসলে কোনোভাবে আইনের সাথেও সঙ্গতিপূর্ণ নয়, তারপরে সংবিধানের সাথেও সঙ্গতিপূর্ণ নয়। আর এই ইনফরমেশন টেকনোলজির যুগে তো একদম মানে অর্থহীন একটা বিষয়। মানে ইনফরমেশন টেকনোলজির এই দিনে আপনি তো মানে একটা দেশের ভেতরে যদি আপনার জুরিসডিকশন থাকে তাহলে আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন, আপনি সেটাকে রেগুলেট করতে পারেন। কিন্তু যখন আইসিটির তো কোনো সীমানা নাই, আপনি কোথায় বসে আছেন, আপনি বিশ্বের এক প্রান্তে বসে আছেন, আমি আর এক প্রান্তে বসে আছি, এই তো কথা বলছি। হ্যাঁ, তো এইটা কি আপনি নিষেধাজ্ঞা দিতে পারেন? হ্যাঁ, হ্যাঁ, যদি সেটা সন্ত্রাস হয়, যদি সেটা আপনার দেশের সার্বভৌমত্ব বিরোধী হয়, যদি আপনার সেটা মাদকের সাথে জড়িত থাকে, যেটা যদি মানে হিউম্যান ওয়েলবিং সেটাকে কোনোভাবে বিঘ্নিত করে। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, আমি প্রথমত যে বার্তাটা পেয়েছি বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে, সেটা হচ্ছে যে তিনি তার প্রত্যাবর্তন নিয়ে নানা মহলে নানা রকম কথাবার্তা হয়েছে, নানা রকম আগ্রহ ছিল, কোটি কোটি মানুষের ভেতরেও অনেক আগ্রহ ছিল। এবং যেটা হয়েছে যে আপনার আমরা যেটি দেখলাম যে 2 বছর ধরে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস, তারপরে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি এবং অন্যান্য রাজনৈতিক দল এবং ব্যক্তিবর্গ দেশে বিদেশে তারা বললেন যে শেখ হাসিনা আসছেন না কেন, ভারত তাকে প্রত্যর্পণ করছেন না কেন। কিন্তু যখন তিনি বললেন যে তিনি দেশে ফিরবেন, এবং সেই জিনিসটা তিনি আজকেও একদম সবার সামনে এসে, যদিও তাকে সরাসরি দেখা যায়নি, তার কণ্ঠস্বর শোনা গিয়েছে, তিনি স্পষ্ট করে বলেছেন যে ডিসেম্বরেই তিনি ফিরবেন, এবং তাকে গ্রেপ্তার করা হোক, তাকে কারাগারে নেওয়া হোক, তাকে ফাঁসি দেওয়া হোক, পরিস্থিতি যাই হোক না কেন তিনি ফিরবেন। মানে
তার যেই, এবং তিনি সেটা ব্যাখ্যাও করেছেন যে 1981 সালে তিনি যখন ফিরেছেন তখনও তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ছিল, তার বিরুদ্ধে অনেক রকম প্রতিবন্ধকতা ছিল। 2007 সালে যখন তাকে মানে গৃহবন্দী করা হয়, তারপরে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, সেখান থেকেও তিনি নানা বাধা অতিক্রম করে ফিরেছেন। তিনি 5-6 বার গ্রেপ্তারও হয়েছেন। সুতরাং এই গ্রেপ্তার, নিষেধাজ্ঞা এটা তার জীবনে প্রথম না, এবং সেটা তিনি প্রতিবারই সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন। এবং এইবারও একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, কারণ আপনার দেশি বিদেশি আন্তর্জাতিক নানা রকম ষড়যন্ত্র করে, স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে, তারপরে আপনার পুলিশ হত্যা করে এমন একটা অরাজকতা তৈরি করা হয়েছিল। তো সবকিছু মিলে এই পরিস্থিতিতে তার এই বার্তাটা যে তিনি রিঅ্যাফার্ম করলেন, ইতিমধ্যে তিনি দুটি আন্তর্জাতিক আহ, আহ, গণমাধ্যমের কাছে সাক্ষাৎকারে যেটা দৃঢ়তার সাথে বলেছিলেন, সেটাকে তার নিজের কণ্ঠে সেটাকে আপনার মানে রিঅ্যাফার্ম করলেন, সেটাকে নিশ্চিত করলেন। এবং সেটার মধ্য দিয়ে আমার কাছে মনে হলো যে এইটা আমি যেটা পেলাম, একটা হচ্ছে যে যেহেতু ডিসেম্বর আমাদের বিজয়ের মাস, সুতরাং এই যে তিনি ডিসেম্বরেই ফিরবেন, কারণ এর আগে কথা হয়েছে যে ডিসেম্বরে আগে ফিরবেন নাকি পরে ফিরবেন নাকি ডিসেম্বরে ফিরবেন, কিন্তু আজকে তিনি কিন্তু কয়েকবার মানে তিনি নিজের বক্তব্য যেমন, আবার প্রশ্নোত্তর পর্বে আমরা দেখলাম অনেক সাংবাদিক অত্যন্ত আগ্রহ নিয়ে নানা বিষয়ে প্রশ্ন এবং করেছেন। এই প্রথমবার কিন্তু, এর আগে তিনি ইন্টারভিউ দিয়েছেন, বাট এই প্রথমবার কিন্তু তিনি সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দিয়েছেন, কথা বলেছেন। এই বিষয়টাকে আপনার কাছে কেমন মনে হলো, যে এটা বাংলাদেশেও তো আমি আশা করেছিলাম যে বাংলাদেশের গণমাধ্যম কি এই সুযোগটাও মিস করলো কিনা যে তার কাছ থেকে কিছু জানার? না, ধরেন যে আপনার ওই আমার যেটা প্রত্যাশা ছিল যে তাকে ডিজিটাল মানে অন স্ক্রিনে দেখতে পাবো, তো সেটা হয়তো বা কোনো কারণ থাকতে পারে, নিরাপত্তাজনিত কিংবা অন্য কোনো কারণ, কিন্তু তিনি নিজের কণ্ঠে সেটা আপনি তার বক্তব্য দিয়েছেন, প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং প্রথম তো তিনি একটা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তিনি বললেন যে আমার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বাকি প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু পরবর্তীতে কিন্তু নিজেই তিনি উত্তরটা দিলেন। এবং আমরা তো এই আপনার ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকে কিন্তু আমরা কোনো প্রেস কনফারেন্স করতে দেখি নাই। হ্যাঁ, উনি বিদেশি সংবাদপত্রের সাথে ইন্টারভিউ দিতেন, এবং আপনি বর্তমান প্রধানমন্ত্রী বোধহয় কোনো প্রেস কনফারেন্স করেননি। তারপরে আগের আর এক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও আমরা খুব বেশি প্রেস কনফারেন্স করতে দেখতাম না। যদিও ধরেন যে গত 15-16 বছরে গণভবনে যে প্রেস কনফারেন্সগুলো হয়েছে, সেইটা ধরেন নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছিল, যে উনি আসলে যেরকম খোলামেলা, মানে বঙ্গবন্ধু কন্যা যেরকম খোলামেলা নানা প্রশ্নের উত্তর দিতে পছন্দ করেন, কিন্তু আমাদের সাংবাদিকদের অনেককেই আমরা দেখেছি যে তল্পিবাহক হয়ে কিংবা তোষামোদ করে এমনভাবে যে প্রশ্ন তারা করতেন, যে সেটা অনেক সময় জনগণের কাছে বিরক্তিকর হয়ে যেত। কিন্তু আজকে ধরেন তিনি যেভাবে ফেস করলেন, যেভাবে সব ধরনের প্রশ্নের উত্তর দিলেন, সেইটা তো আমরা মানে সেটা তো মানে সব মহলই প্রশংসা করবে। কারণ এটা তো আমরা অন্যান্য জায়গাতে অন্যান্য মহলে যারা রাষ্ট্র পরিচালনা করছেন বাংলাদেশে, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং সেই মানে সেই সাহসটা, সেই দৃঢ়তা কিংবা নিজের পলিসি ব্যাখ্যা করা, সেটা তো আসলে থাকাটাই উচিত। তারপরে আমার কাছে যেটা আমি কথা বলছিলাম, যে আপনার উনার এই ডিসেম্বর মাসেই ফেরত আসা, এটার মধ্যে আমি একটা সিম্বলিক রিয়েল এবং হিস্টোরিক তিনটা ভ্যালু আমি দেখতে পাই। কারণ যেহেতু এই ডিসেম্বর মাসে আমাদের বিজয়ের মাস, এবং সেটা কিন্তু আপনার একটা পর্যায়ে গিয়ে আমাদের যুদ্ধটা মানে 1971 সালের ডিসেম্বরের 2রা কিংবা 3রা ডিসেম্বর মানে আমাদের যৌথ বাহিনী হয়ে যায়। কারণ পাকিস্তান যখন ইন্ডিয়াতে আক্রমণ করে, তখন ইন্ডিয়া এবং বাংলাদেশ তারা একটা মানে দুই দেশ মিলে একটা যৌথ শক্তি হয়ে যায়। সেই যৌথ শক্তির কাছে কিন্তু তারা আত্মসমর্পণ করে। নিয়াজি যে ছিলেন পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্টের যে সেনাপ্রধান, তিনি কিন্তু প্রধান ব্যক্তি, যিনি ছিলেন সামরিক ব্যক্তি, তিনি সেখানে সরওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ করেন। এবং পৃথিবীর ইতিহাসে আপনি চিন্তা করতে পারবেন না যে 90,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করা, মানে এইটার মতো লজ্জাজনক বিষয়। আপনি কিছুদিন আগে মানে গত বছর কি আগের বছর পাকিস্তান এবং ইন্ডিয়ার ভেতরে যে আপনার যুদ্ধটা হলো, সেখানে আমি শুনলাম যে পাকিস্তানের সেনাপ্রধান তিনি যখন ওই ভারতের বিমান ভূপাতিত করার খবরটা প্রকাশিত হলো, তিনি বললেন যে 71-এর প্রতিশোধ নিয়েছি। মানে আমি খুব খুব মানে ভীষণ রকম এনজয় করলাম
যে তারা কতটা অপমানিত এবং কতটা তারা তারা সেই ৭১-এর ঘটনা কোনোভাবে ভুলতে পারে না, এবং তাদের নিজস্ব যে শোষণ, শাসন, জেনোসাইড, সেটার কারণে তারা বীর বাঙালির কাছে যেভাবে তারা পরাজিত হয়েছিল, সেইটা তো পৃথিবীর ইতিহাসে বিরল। সুতরাং সেই ডিসেম্বর মাসে বঙ্গবন্ধু কন্যা ফিরে আসার যে ঘোষণাটা দিয়েছেন, এবং ৫ই আগস্টের পরে ধরেন সেটা আমরা বারবার বলেছি যে তারা যে রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারা গণতন্ত্রকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, মানবাধিকার সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার ধারে কাছে তো তারা নাই। বরং তারা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে কবর দেওয়ার জন্য, বাংলাদেশের সংবিধানকে কবর দেওয়ার জন্য তারা একদম ২টা বছর নৈরাজ্যের একটা, মানে আমরা ভেবেছিলাম যে বিএনপির নেতৃত্বাধীন সরকার, মানে তারা আসলে আমার অন্তত ব্যক্তিগতভাবে আমি অনেক ভালো কিছু আশা করেছিলাম। তো অনেক ক্ষেত্রেই আমি সেটা দেখতে পাচ্ছি না। এবং সেই সময়ে যখন আপনার মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, তারপরে মুক্তিযোদ্ধা, তারপরে আপনার ওই রাজাকার আলবদর আল শামস, তাদের যে দল, সেই দল যখন বিরোধী দল হয়ে বসে আছে, এবং আপনার যে বাংলাদেশকে আমরা ৭১ সালে, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু খুব বড় একটা ঘটনা সারা পৃথিবীর ইতিহাসে। এটাকে কিন্তু ছোটখাটো কোনো ঘটনা বলার কোনো অবকাশ নেই। পুরো সাউথ এশিয়াতে যদি কোনো জাতিরাষ্ট্র থেকে থাকে, সেটা কিন্তু বাংলাদেশ, নেশন স্টেট। এবং সেটা সারা বিশ্বে আমরা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মিডল ইস্টের সমস্ত দেশ সবাই কিন্তু আমাদের বিপক্ষে ছিল, এবং তারা কিন্তু নানা কূটনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন কিন্তু কোনোভাবেই চায়নি যে বাংলাদেশ স্বাধীন হোক। সেই যে স্বাধীনতার যে মাস, সেই মাসে বঙ্গবন্ধু কন্যা ফিরবেন, এবং শুধুমাত্র এইবার বিষয়টা শুধু গণতন্ত্র এবং মানবাধিকারের জন্য না, এইটা যে বাংলাদেশ, যে বাংলাদেশটা ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে প্রতিষ্ঠা করেছি, সেই বাংলাদেশকে ফেরত পাবার যে সংগ্রাম, তো সেইটার জন্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। জি, আমি আরেকটা, আমি একজন সংবাদ কর্মী হিসেবেও আমি বিভিন্ন ভাবে তার এই বক্তব্যগুলো, প্রথম প্রশ্নোত্তরের আগে তিনি যে বক্তব্যটা দিলেন সেইখানে যে পয়েন্টগুলো তুলেছেন, আমার কাছে মনে হলো যে তিনি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, মুক্তিযোদ্ধাদের নাজেহাল, আপনি যেটা বললেন মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন ধ্বংস করা, অর্থনীতি, মানুষের নিরাপত্তা, সব বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। আপনার কাছে কি মনে হয় যে আর কোনো বিষয় কি ছিল যে এই বিষয়টি উনি বাদ দিয়ে গেছেন বা বললে ভালো হতো, এমন কিছু আপনি খুঁজে পেলেন কিনা? নাকি সব বিষয়ই, আমার মতো মনে হচ্ছে যে সব বিষয় আপনি পেয়েছেন, সব বিষয় তিনি পয়েন্ট করেছেন? না, আমি এতক্ষণ যে বিষয়টা বললাম সেটা আপনার ধরেন যে খুব কমন, মানে এটা অনেকদিন ধরে তিনি বলছেন, আলোচিত হচ্ছে, এটা সবাই, লোকজন সবাই বুঝতে পেরেছেন, কিংবা তাদের উইদিন দি প্যারামিটার অফ দেয়ার আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু আমি লক্ষ্য করেছি কয়েকটা বিষয়, সেই আলোচনায় আমি আসতাম, যে বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বলেছেন যে আমার বাংলাদেশে যে আমি ফিরবো, প্রথম বলেছেন যে ডিসেম্বরে ফিরবো, তারপরে বলেছেন যে বাংলাদেশের রিকনসিলিয়েশন দরকার, এবং তিনি দ্বিতীয় যে কথাটা বলেছেন সেটা হচ্ছে বাংলাদেশের কনস্টিটিউশনাল ওয়ার্ডার সেটা ভেঙে পড়েছে, সেই ওয়ার্ডারকে নতুন করে পুনঃস্থাপন করা, প্রতিষ্ঠিত করার জন্য আমাকে ফিরতে হবে। এখন আপনি ধরেন রিকনসিলিয়েশনের যে কনসেপ্টটা, এটা কিন্তু আমাদের অনেক শিক্ষিত লোকও কিন্তু এটা ভালো করে জানেন না। হ্যাঁ, রিকনসিলিয়েশনের সবচেয়ে ভালো যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকাতে, আপনার নেলসন ম্যান্ডেলা, সেখানে আপনার ব্ল্যাক এবং হোয়াইট, মানে হোয়াইটরা তো ব্ল্যাকদের কি চোখে দেখতো, তাদেরকে দাসের সমান কিংবা তার চেয়েও মানে মানুষই মনে করতো কিনা তার কোনো, এবং কত কালো মানুষ মেরে ফেলেছে। সেইখানে কিন্তু নেলসন ম্যান্ডেলা অনেক প্যারোকিয়াল, অনেক কিছুর ঊর্ধ্বে উঠে এই দুটো যে বর্ণবাদী, মানে হোয়াইট এবং ব্ল্যাক, তাদের কিন্তু রিকনসিলিয়েশন করেছে। এখন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে আমরা যেভাবে দেখছি যে জাতিটা পুরো বিভক্ত হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আপনার পুরোপুরি রিকনসিলিয়েশন কতটা হবে আমি জানি না। কারণ যারা বাংলাদেশ বিরোধী, যারা বাংলাদেশের অস্তিত্বই মানে না, তাদের তো রিকনসিলিয়েশন করার কিছু নাই। কিন্তু বাংলাদেশের অস্তিত্ব যারা মানে, মুক্তিযুদ্ধকে যারা মানে, যেভাবেই মানুক, কারণ আপনি মুক্তিযুদ্ধের পক্ষের অনেককেই পাবেন, এখানে আওয়ামী লীগকেও পাবেন, তারাই মূল শক্তি, বামপন্থীও পাবেন, তারপরে আপনি সুন্নি জামাতকেও পাবেন, আপনি কওমীয়, অনেক কওমিওয়ালাদেরও পাবেন, কিন্তু এখানে একটা গোষ্ঠী জামাত শিবির, তারা কিন্তু বাংলাদেশের অস্তিত্ব কোনোভাবেই তারা মানবে না। হ্যাঁ, এখন তাদের ভেতরেও নতুন আমরা দেখেছি যে অনেকেই
তাদের যে জামাতে ইসলাম ত্যাগ করে নতুন দল দল করেছেন, হ্যাঁ, তাদের ভিতরে কি রিয়ালাইজেশন আমি জানি না। তবে আমার যেটা মনে হয়, রিকনসিলিয়েশনের কোনো উদ্যোগ যদি নেওয়া হয়, একদম মানে যত সংখ্যক মানুষ, যত বেশি সংখ্যক মানুষকে আমরা মানে ইউনাইটেড করতে পারি, সেটা আমাদের দেশের, কারণ আমরা যদি বিভক্ত থাকি, বাংলাদেশটা যদি বিভক্ত থাকে, তাহলে পরে আমাদের যে অপার সম্ভাবনা সেটা কিন্তু বিকশিত হবে না। আর দুই হচ্ছে যে আমরা যদি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে, বিশেষ করে আমি যেটা মনে করি, জানি না কতটুকু কি হবে, মানে আওয়ামী লীগ বিএনপি তারা যদি বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টে এক না হয়, তাহলে পরে বিদেশি রাষ্ট্রগুলো কিন্তু এটার অনেক সুযোগ নেবে। কারণ আমাদের এখন জিও পলিটিক্স এবং অন্যান্য অনেক কিছু এত বেশি ক্রিটিক্যাল, এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, যে এইখানে আপনার মানে গ্লোবাল পাওয়ার, নানা পাওয়ার, আমরা জানি যে তারা কিন্তু নানাভাবে চাইবে বাংলাদেশটাকে আপনার তাদের স্বার্থে ব্যবহার করতে। আমি যেটা বলছি যে কারো স্বার্থেই আমরা ব্যবহৃত হব না। আবার আমাদের আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু ভারত, তাদের সাথে আমরা তাদের নিরাপত্তা, তাদের তাদের বাণিজ্য, তাদের আমাদের পানির যে শেয়ারিং, সেটার জন্য ভারত আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আবার ওদিকে বাণিজ্যিক কারণে চীন আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু। আবার ওদিকে যুক্তরাষ্ট্র নিয়ে নানা রকম কথাবার্তা আছে, কিন্তু তারা যেহেতু গ্লোবাল পাওয়ার এবং তাদের যেহেতু একটা স্টেক আছে, তাদের সাথেও কিন্তু আমাদের কৌশলগত এবং ন্যায্যতা ভিত্তিক একটা সম্পর্ক প্রয়োজন হবে। সুতরাং আমার কাছে যেটা মনে হয়েছে যে উনি যে রিকনসিলিয়েশনের কথা বলেছেন, এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে। এই কথাটা আমি এর আগে শুনিনি, ওনার মুখে শুনিনি। সুতরাং রিকনসিলিয়েশনের জায়গায় না গেলে বাংলাদেশের কিন্তু আপনার মানে আমাদের যে জাতীয় ঐক্য যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই যে সম্ভাবনা বাংলাদেশের তৈরি হয়েছে, সেটাকে এক্সপ্লোর করার জন্যই তো বিষয়টা দরকার। আর দ্বিতীয় তিনি যেটা বলেছেন, কনস্টিটিউশনাল ওয়ার্ডার। কারণ ইউনূস সাহেব মানে পরবর্তীতে আপনার বঙ্গবন্ধু কন্যা আপনার অনেক কিছু ব্যাখ্যা করেছেন, যেটা আমি আসলে আর বলতে চাই না। তিনি বলেছেন যে আসলে কোটা সংস্কার আন্দোলন, এটা কোটা সংস্কার একটা আন্দোলন ছিল এবং সেটা সরকারও চেয়েছে, সেটার একটা নিষ্পত্তি। কিন্তু পরবর্তীতে মোহাম্মদ ইউনূস যখন আসলেন, তার এই বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, যে মেটিকুলাস ডিজাইন এবং রিসেট বাটন, এই দুটো কথা তিনি বলেছেন, যে এটা আসলে যে একটা আন্দোলন ছিল না, এটা গণ অভ্যুত্থান ছিল না, এটা ছিল একটা ষড়যন্ত্র, এটা একটা নাশকতা। সেটার ব্যাপারে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের দুইটা কোটেশন দিয়েছেন, একটা হচ্ছে মেটিকুলাস ডিজাইন আর একটা রিসেট বাটন। আর একজন সমন্বয়ককে উল্লেখ করে তিনি বলেছেন যে ওই সমন্বয়ক বলেছে যে পুলিশ হত্যা না করলে এবং মেট্রো রেলে আগুন না দিলে আমাদের আন্দোলন সফল হতো না। এখন আপনি দেখেন যে আন্দোলন আর নাশকতা কিন্তু এক জিনিস না। কারণ আপনি কোটা সংস্কার আন্দোলন 2018 সালে হয়েছিল, বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেটা মেনে নিয়েছেন, এবং নিরাপদ সড়কের আন্দোলন কিন্তু যে স্কুল কলেজের বাচ্চারা করেছিল, সেটাও কিন্তু আপনার শান্তিপূর্ণভাবে সামাল দেওয়া হয়েছে। কিন্তু এইবার 2024-এ মানে আমরা নিজেরাও তো বিভ্রান্ত হয়েছি। এবং আপনি শুনে থাকবেন যে অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি তো প্রকাশ্যেই বলেন যে শেখ হাসিনাকে আমরা ভুল বুঝেছিলাম, হ্যাঁ, এবং তাকে আমরা ফ্যাসিস্ট বলেছিলাম, কিন্তু এখন আমরা দেখছি যে মোহাম্মদ ইউনূসই সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এবং তিনি বলছেন যে মানে বঙ্গবন্ধু কন্যা তাকে মানে তার অনেক কিছুকে তিনি বলছেন যে আমরা ভুল বুঝেছিলাম এবং সেটা আমরা বিভ্রান্ত হয়েছিলাম, এখন বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। তো এইটা ধরেন আরেকটা যে বিষয়টা আমি মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার সাবেক আইসিটি বিষয়ক সাবেক যে উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তারা দুটোই যে কথাটা বলেছেন, যে এই কথাটা হচ্ছে যে আপনার বাংলাদেশের যে নিরাপত্তা, বাংলাদেশে যদি আপনার উগ্রবাদের উত্থান হয়, মানে তিনি যেটা বলছেন যে মোহাম্মদ ইউনূস এবং বাকি যারা আন্দোলনে ছিলেন, তারা বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র এবং মানবাধিকার, এইটার প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু আসার পরে তারা যেটা করলেন, তারা একটা মবের রাজ্য প্রতিষ্ঠা করলেন এবং তারা উগ্রবাদী দেশে হয়। এবং আপনার মানে মনে হচ্ছে যে গত 2 বছরে বাংলাদেশে পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট, বাংলাদেশ পাকিস্তানের ইস্টার্ন ফ্রন্ট হয়ে গিয়েছে বললেন। এবং বললেন যে বাংলাদেশে যদি আপনার যদি কোনো উগ্রবাদী রাষ্ট্রের উত্থান হয়, বাংলাদেশে যদি জঙ্গিবাদীরা করে, এবং তিনি বললেন যে বাংলাদেশে এখন আসলে গত 2 বছর যেটা হয়েছে, যে হিজবুত তাহরির এবং আল কায়দার অভয়ারণ্য হয়ে উঠেছে। এবং এইটা যদি আপনার, এটা একটা ব্যর্থ রাষ্ট্র, এবং এইখানে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, এখানে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হয়, এবং বাঙালি আমাদের যে হাজার বছরের ইতিহাস ঐতিহ্য,
তাতে করে আমরা একটা মধ্যপন্থার মানুষ কিংবা একটা লিবারেল মুসলিম স্টেট, এই লিবারেল মুসলিম স্টেট যেখানে অসাম্প্রদায়িক একটা চরিত্র আছে, যেখানে একটা আপনার উদার গণতন্ত্র আছে, যেখানে হিন্দু মুসলমানের সমন্বয় আছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা, কিন্তু এই নির্দিষ্ট নির্দিষ্ট একটা ধর্মের আপনার সেইটাও আপনার ধরেন যে মানে ইসলাম ধর্মের প্রকৃত রূপ না, তারা নিজেদের যেটাকে পলিটিক্যাল ইসলাম বলে, মানে ইসলামকে নিজেদের সহিংস রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা তাদের যে প্যারোকিয়াল পলিটিক্যাল ইন্টারেস্ট সেটাকে তারা হাসিল করতে চান, এবং সেটা করতে গিয়ে তারা পুরো বাংলাদেশের যে ল অ্যান্ড অর্ডার সেটা ধ্বংস করেছেন। বাংলাদেশের আপনার অর্থনীতি যেটা আপনার জিডিপির গ্রোথ ছিল 6.8, সেটা এখন প্রায় 3 কত, তারপরে আপনার প্রায় 400-500 কলকারখানা বন্ধ হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমি বলে কিছু নাই, পুলিশ তার ঠিকমতো কাজই করতে পারছে না, ব্যবসা বাণিজ্য, এবং এখন তো আমরা নতুন সংকটে, আপনার গ্যাস নাই, ওদিকে তেলের দাম অনেক বেড়ে গিয়েছে, দ্রব্যমূল্য পরিস্থিতি আমরা বুঝতে পারছি না, পররাষ্ট্রনীতি কোন দিকে যাবে। মানে পররাষ্ট্রনীতি আপনার যেটা অনেক বিশ্লেষক বলছেন যে বঙ্গবন্ধু কন্যার সময় পররাষ্ট্রনীতির নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু সেই সময় পররাষ্ট্রনীতির যে ফ্লেক্সিবিলিটি ছিল, যে আপনি মানে চীনের সাথেও সম্পর্ক ছিল, বাণিজ্যিক সম্পর্ক, ভারতের সাথেও সম্পর্ক ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ছিল, কিন্তু শেষের 2-3 বছরে খুব হার্ডশিপ যাচ্ছিল, তারপরেও যে ফ্লেক্সিবিলিটি ছিল সেই ফ্লেক্সিবিলিটিটা আমরা দেখছি না। কারণ আপনি ভারত যে বৃহৎ প্রতিবেশী, আপনি তার সাথে মানে বাংলাদেশের রাজনীতি, কূটনীতি এখন সবকিছুই ওই ভারত বিরোধিতাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। এখন আপনি শুধু ভারত ভারত বললে তো হবে না, আপনি চীন দেখেন তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি করে, মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে কি করে। সে তো ওই আপনার কিছুদিন আগে একজন প্রেসিডেন্টকে তো তার দেশ থেকে ধরেই নিয়ে আসলো। হ্যাঁ, তো এটা আমি সমর্থন করছি না, আমি বলছি যে বৃহৎ প্রতিবেশী থাকলে তার সাথে ন্যায্যতা ভিত্তিক মানে সম্পর্কটা দরকার। কারণ আমরা যদি ইন্ডিয়ার সাথে কম্পিট করতে চাই তাহলে পরে আমার শিক্ষাকে গুরুত্ব দিতে হবে, আমার অর্থনীতি শক্তিশালী করতে হবে, তাহলে আমি ইন্ডিয়ার সাথে কম্পিট করতে পারবো। কিন্তু আমি যদি রাজনীতি, সস্তা রাজনীতি করতে গিয়ে ইন্ডিয়া বিরোধিতা করি আর তার সাথে আমি যুদ্ধ করতে যাই, তাহলে তো আমার শিক্ষা এবং অর্থনীতিও ধ্বংস হবে, ওদিকে আমি সামরিকভাবেও পারবো না। সুতরাং এই যে একটা কূটমণ্ডূক মানে একটা রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক পলিসি, এটা দিয়ে তো আপনি বাংলাদেশের উপকার হবে না, আর ভারতের উপকার হবে না। এবং আপনি দেখেন জি। যে এই যে বাংলাদেশ থেকে আমাদের এই যে কূটমণ্ডূক, এই ছাত্র নেতারা সেভেন সিস্টার্সে আক্রমণের কথা বলেছে, বারবার ভারতকে অস্থিতিশীল করার কথা বলেছে। ভারত তো এখন মানে তারা তো গত 2-3 বছরে আপনি দেখেন যে ভারত তারা কিন্তু বিকল্প 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 চিন্তা করছে এবং বিকল্পের দিকে যাচ্ছে। ইতিমধ্যে তারা কি করেছে আপনি দেখেন যে মিয়ানমারের যে নতুন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, তিনি প্রথমে ভারত গেলেন, তারপরে গেলেন চীন। এবং আপনার ভারত কিন্তু বাংলাদেশের তরফ থেকে যখন একটা মানে খুব আপনার কি বলে যে খুব আহ, আহ, যুক্তিহীন, জি। আহ, দুঃখিত, একটু টেকনিক্যাল সমস্যা হয়ে গিয়েছিল। আমরা একদম শেষ পর্যায়ে আপনি যে ব্যাখ্যাগুলো দিলেন এবং যে কথাগুলো বললেন, আমি এই জায়গা থেকে শেষ একটি প্রশ্ন আপনার কাছ থেকে একটু বিশ্লেষণী শুনে শেষ করব। সেটা হচ্ছে যে তিনি বক্তব্যের শেষ পর্যায়ে শেখ হাসিনা যেই এক ধরনের দাবি যেগুলো করলেন, যে মামলাগুলো প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করতে হবে, যারা কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে, বা ইত্যাদি। তো এই তার বক্তব্য বা তার পুরো বক্তব্যটিকে বাংলাদেশের যারা একটু তুলনামূলক সাধারণ মানুষ বলে আমরা যাদেরকে বলি, এমনকি যারা 24শে আগস্টে আন্দোলনেও সম্পৃক্ত হয়েছিল কিন্তু এখন যারা বলে যে তাদের ভুল হয়েছিল, তারা ভুল স্বীকার করছে, সেই শ্রেণীর মানুষের মধ্যে প্রভাবটা কি পড়তে পারে শেখ হাসিনার আজকের এই প্রোগ্রাম, আজকের এই বার্তা থেকে?
আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশে এক শ্রেণীর মানুষ, মানে তারা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ হাসিনা এই বিষয়গুলো সহ্যই করতে পারে না। মানে তাদের এমনভাবে, মানে তাদের ডিএনএর ভিতরেই বোধহয় একটা এই ধরনের বিরোধিতা আছে। আর গত প্রায় অনেকদিন ধরে নানা রকম অপপ্রচারের মধ্য দিয়ে ভারত বিরোধিতা এবং শেখ হাসিনা বিরোধিতা, এটা কিন্তু একটা, মানে ভিন্ন রকম একটা মাত্রায় চলে গিয়েছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় গত ২ বছরের কর্মকাণ্ডে, গত ২ বছরে ইউনূস সাহেব যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে পুরো বাংলাদেশটাকে ধ্বংস করেছেন, মুক্তিযুদ্ধকে যেভাবে একদম নাই করে দেওয়ার চেষ্টা করেছেন, এবং এখনো নতুন সরকার এসে খুব ভালো করতে পারছে না, তাতে করে শেখ হাসিনার ভাবমূর্তি কিন্তু অনেক উন্নত হয়েছে এবং শেখ হাসিনার প্রয়োজনীয়তা কিন্তু মানুষ অনেক বেশি ফিল করছে। এবং তিনি যে ভারতে চলে গিয়েছিলেন কোন পরিস্থিতিতে, কারণ আমরা অনেকেই সেটা জানি না। এবং তিনি বলেছিলেন, আমি যতটুকু শুনেছি, যে আমার ওনাকে একটা একটা সোর্স বলছে যে ওনাকে বলা হয়েছিল যে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আবার তিনি পরিস্থিতি যখন খুব নাজুক তখন তিনি বলেছিলেন যে না, আমি কোনোভাবেই দেশ ত্যাগ করবো না, আমাকে এখানেই মেরে ফেলে কবর দিয়ে দাও। হ্যাঁ, তার যে আসলে দৃঢ়তা, সাহস যতটা আমরা দেখেছি, তাতে তো সেইটাই হওয়ার কথা। কিন্তু যে কোনো কারণেই হোক তিনি ইন্ডিয়াতে চলে গিয়েছেন তার নিরাপত্তার কারণে। কারণ এখানে যারা উগ্রবাদী শক্তি তারা তো তাকে একদম মানে হত্যা করে টুকরো টুকরো করে ফেলতে চেয়েছিল। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে মানুষের কাছে পরিষ্কার হয়েছে। এবং এখন কিন্তু মানে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, তারা কিন্তু বুঝতে পারছে যে বঙ্গবন্ধু কন্যা যদি বাংলাদেশে না আসে, তাহলে পরে কিন্তু এইখানে যে আপনার বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানবাধিকার কিংবা উন্নয়নের, মানে তিনি উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে যে একটা উচ্চকিত জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেইটাকে অব্যাহত রাখার জন্য তার ফিরে আসাটা খুবই দরকার। জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ কথা শুনছিলেন, বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি এই যে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ার কাছে যে এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে অংশ নিলেন, প্রশ্ন নিলেন, উত্তর দিলেন, এবং এই ২ বছরের মধ্যে আজকেই মনে হলো যে তিনি একদম পরিষ্কার। এবং অনেকে বলেন তিনি অসুস্থ, তিনি জীবিত নাই, কিন্তু তার যে কথা বা তার যে কথার টোন, ভয়েস যেভাবে এসছে এবং যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে তিনি উত্তর দিয়েছেন, আশা করি তাকে নিয়ে যে বিভ্রান্তি যারা পোষণ করেন, যারা প্রচার করেন, তাদের সেই বিভ্রান্তিও দূর হয়ে যাবে। সবাই